ওয়েলকাম টু আওয়ার ইনস্টিটিউট সংস্কৃত কক্ষা। সকলকে স্বাগত জানাই সংস্কৃত কক্ষাতে। আমাদের সংস্কৃত কক্ষাতে অলরেডি আপার প্রাইমারি সিটেট, নেট, সেট, জেটেটের সমস্ত পরীক্ষার প্রস্তুতি দেওয়া হচ্ছে। যারা এখনও জয়েন করনি তারা অতি সত্বর যোগাযোগ করো আমাদের সাথে 8918973416 নম্বরে এবং নিজেকে তৈরি করো সেরা। আমাদের প্লে স্টোরে গিয়ে তোমরা সংস্কৃত কক্ষা অ্যাপসটা ডাউনলোড করতে পারবে। এখানে তোমরা এই লোগোটা দেখতে পাচ্ছ, এই লোগোটা তোমরা দেখতে পাবে এবং সেখানে গিয়ে তোমরা অ্যাপসটা ডাউনলোড করে নেবে। তাহলে তোমরা ওখানে আপকামিং সমস্ত এক্সাম যেগুলোর প্রিপারেশন দেওয়া হবে সেখানে সব কিছুর আপডেট থাকবে। এখন আপাতত আমাদের বিহার টিআরই 4.0টা চলছে। নেক্সট আমাদের সিটেট, আপার প্রাইমারি টেট, WBSSC গ্রুপ সি এবং ডি এর ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হবে। তো আর কথা নয়, এবার চলে আসবো আমরা আমাদের সাবজেক্ট টপিক্সে। আজকে আমরা চাইল্ড সাইকোলজি এবং পেডাগোজির অর্থাৎ শিশু শিক্ষার আমরা একদম প্রথম অধ্যায় এবং ভীষণ গুরুত্বপূর্ণ অধ্যায় আজকে আমরা পড়ব, যেটা হচ্ছে কনসেপ্ট অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, অর্থাৎ শিশুর বৃদ্ধি এবং বিকাশের ধারণা। তো দেখো, এখানে আমরা লিখেছি যে নবজাতকের বয়স বৃদ্ধির সাথে দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক, নৈতিক বিভিন্ন দিকের আমূল পরিবর্তন আসে। দেখো, প্রথমেই তো একটা শিশু একদম পরিণত মানুষ হয়ে যায় না, একটা স্টেপ ওয়াইজ সে বড় হয়। শিশু জন্মের পর থেকে ধীরে ধীরে বড় হতে থাকে এবং শেষে গিয়ে একটা পরিণত মানুষ হয়। তাহলে এই পরিণত মানুষ হতে অনেকগুলো মানে রাস্তা ওকে অতিক্রম করতে হয়। অনেক রকমের পরিবর্তন তার জীবনে আসে, সেটা নৈতিক হোক, প্রাক্ষবিক হোক, দৈহিক হোক, মানসিক হোক বা সামাজিক হোক। অর্থাৎ বয়স বৃদ্ধির সাথে সাথে যখন এই পরিবর্তনগুলো আসে, সেই পরিবর্তনগুলো কোন প্রক্রিয়া দ্বারা সম্পন্ন হচ্ছে সেটা আমাদের কাছে জানতে হবে। তাহলে এই পরিবর্তনের প্রক্রিয়াগুলো কি কি? 1 নম্বর হচ্ছে পরিণমন, 2 হচ্ছে বৃদ্ধি এবং 3 হচ্ছে বিকাশ। পরিণমন কি? পরিণমন বা ম্যাচুরেশন কি? পরিণমনের স্বাভাবিক অর্থ হচ্ছে কি বেড়ে ওঠা, অর্থাৎ জৈবিক বিকাশের ফলে যদি কোনো বা বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো রকম পূর্ব অভিজ্ঞতা বা প্রশিক্ষণ ছাড়াই যখন আচরণের মধ্যে একটা পরিবর্তন আসে তাকেই বলা হয় পরিণমন। যেমন ধরো, একটা পাখিকে বাচ্চা অবস্থায় তুমি খাঁচার মধ্যে বন্ধ করে দিলে, তখন সে কী করবে? সে তখন খাবার তুমি দেবে, সে খাবে, তুমি তাকে ডাকবে, সে কাছে আসবে, তোমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে। কিন্তু যখন সে বড় হবে তখন কি করবে? তার মধ্যে ডানা গজাবে, সে বুঝতে শিখবে যে আমার কিন্তু এটার কাজ হচ্ছে ওড়া, আমি কিন্তু খাঁচায় বন্দি হয়ে থাকবো না, আমাকে বাইরে বেরোতে হবে এবং আমাকে মুক্ত আকাশে উড়তে হবে। তখন সে কী করবে? খাঁচা খুলে দেওয়ার চেষ্টা করবে এবং সেখান থেকে বেরিয়ে ওড়ার চেষ্টা করবে। তাহলে এটা তো ওকে কেউ শেখাচ্ছে না, বা ওর এটা কোনো পূর্ব অভিজ্ঞতাও নেই। তাহলে পূর্ব অভিজ্ঞতা বা ট্রেনিং ছাড়াই, অর্থাৎ প্রশিক্ষণ ছাড়াই যখন তার আচরণের পরিবর্তন আসবে তখন তাকে বলা হবে ম্যাচুরেশন বা পরিণমন। আমরা বলি না যে একটা বাচ্চা দেখো কত ম্যাচিউরড হয়ে গেছে এই বয়সে, তার মানে কি তার যে বয়সে যেটা করা উচিত সে কিন্তু সেই বয়সে সেটা করতে পারছে, তাই তার মধ্যে সেই ম্যাচুরেশন প্রক্রিয়াটা এসছে। তাহলে এটা কিন্তু একটা স্টেপ, এটা কিন্তু একটা প্রক্রিয়া। কি প্রক্রিয়া? একটা শিশু জন্ম থেকে যে পরিণত মানুষ হচ্ছে তার মধ্যে একটা কিন্তু মেন প্রক্রিয়া হচ্ছে পরিণমন অর্থাৎ ম্যাচুরেশন। নেক্সট আমরা দেখব বৃদ্ধি বা গ্রোথ। বৃদ্ধি কাকে বলবো? দেখো, পরিণমন তো হচ্ছে, ঠিক আছে, ম্যাচুয়ার্ড হচ্ছে, কিন্তু ম্যাচুয়ার্ডের সাথে সাথে যখন একটা বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে একটা বাচ্চার উচ্চতার বৃদ্ধি হচ্ছে, ওজনের বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ ওজন পরিবর্তন হচ্ছে, উচ্চতা বাড়ছে, মস্তিষ্কের আয়তন বৃদ্ধি হচ্ছে, মানে পরিণমনের কোনো নির্দিষ্ট প্রভাব ছাড়াই যখন ব্যক্তির মধ্যে পরিমাণগত একটা পরিবর্তন ঘটে
ঠিক আছে, তখন তাকে আমরা বলবো বৃদ্ধি। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে যখন দেহের আকার, আয়তন, উচ্চতা সমস্ত কিছু বেড়ে যায় তখন তাকে আমরা বলবো বৃদ্ধি। বৃদ্ধি মানে বৃদ্ধির উদাহরণে দেখো আমরা দিয়েছি শিশুর উচ্চতা, ওজন, মস্তিষ্কের আয়তন। অর্থাৎ বৃদ্ধি হচ্ছে কি একটা পরিমাণগত পরিবর্তন, মানে এর পরিমাণটা তুমি বুঝতে পারছো, ঠিক আছে, এটা তুমি বুঝতে পারছো যে হ্যাঁ কতটা পর্যন্ত একটা বয়সে একটা শিশু কতটা পর্যন্ত উচ্চতা বাড়ছে, একটা শিশুর কতটা ওজন বাড়ছে, মস্তিষ্কের আয়তন কতটা বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ এটা পরিমাণগত। নেক্সট আমরা চলে আসবো বিকাশ। বিকাশ হচ্ছে কি ডেভেলপমেন্ট। বিকাশের ইংরেজি হচ্ছে ডেভেলপমেন্ট। দেখো চাইল্ড সাইকোলজির একটা ব্যাপার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের মনে রাখতে হবে। আমি বোঝাবো বাংলায়, তোমরা শুনছো বাংলায়, তোমরা বুঝছো বাংলায়, সব ঠিক আছে, কিন্তু তার সাথে তোমাদেরকে ইংলিশ টার্মটা কিন্তু মনে রাখতে হবে। যদি তোমরা ইংলিশ টার্মটা মাথায় রাখো তাহলে শুধু ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারির জন্য নয়, যে কোনো টেট এক্সামে তোমরা জানো চাইল্ড সাইকোলজি একটা কম্পালসারি সাবজেক্ট, এবং যে কোনো এক্সামে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা থাকবেই, বাংলা কিন্তু সব জায়গায় থাকবে না। যেমন সিটেট, সিটেট এক্সামে কিন্তু তোমরা সবসময় বাংলাটা পাবে না, তো সেই জন্য ইংলিশটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। ইংলিশের কিন্তু টার্মগুলো কিছু কিছু তোমাদেরকে মনে রাখতে হবে। তো চলো আমরা দেখে নিই বিকাশ। বিকাশ কাকে বলে? বিকাশ হচ্ছে একটা গতির এমন একটা ধরন পরিবর্তন যেটা যখন জায়গোটে সৃষ্টি হচ্ছে, মানে একটা বাচ্চার যখন অঙ্কুরটা সৃষ্টি হয় সেই মুহূর্ত থেকে সারা জীবন ধরে চলবে, অর্থাৎ মৃত্যুকাল পর্যন্ত যখন সেই পরিবর্তনটা চলে তাকে বলে হচ্ছে বিকাশ। তাহলে আমরা বুঝতে পারলাম এখান থেকে বৃদ্ধি যখন আমরা পড়লাম, বৃদ্ধি কিন্তু আমরা বারবার বললাম যে একটা নির্দিষ্ট বয়সে, তাই তো? আমরা কিন্তু এখানে লিখেছি দেখো নির্দিষ্ট সময়ে, অর্থাৎ নির্দিষ্ট সময়ে দেহের আকার, আয়তন, উচ্চতা বেড়ে যাকে বৃদ্ধি বলে। অর্থাৎ এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু হবে, এটা কিন্তু ধরা বাঁধা। মানে আমরা দেখবে জানি 18 বছর বয়স পর্যন্ত বা ম্যাক্স টু ম্যাক্স 20 বছর বয়স পর্যন্ত আমাদের উচ্চতা অর্থাৎ আমাদের হাইটটা বাড়ে, তারপর কিন্তু একটা টাইমের পর হাইটটা আমাদের স্টপ হয়ে যায়, ঠিক তো? এটা আমরা সবাই জানি যে আমাদের হাইট কিন্তু 60 বছর বয়স পর্যন্ত হয় না, একটা নির্দিষ্ট বয়সে আমাদের হাইটটা স্টপ হয়ে যায়। তাহলে সেই হাইটটা ওই জন্য পড়ে যাচ্ছে, উচ্চতাটা পড়ে যাচ্ছে কিন্তু বৃদ্ধির উদাহরণে, অর্থাৎ গ্রোথের উদাহরণে। কিন্তু বিকাশ কি? বিকাশ হচ্ছে এমন একটা পরিবর্তন যেটা অঙ্কুর সৃষ্টি হওয়ার পর মানে শুরু থেকে একদম মৃত্যুকাল পর্যন্ত চলে, অর্থাৎ সারা জীবনব্যাপী। এটা কিন্তু কোনো নির্দিষ্ট সময় ধরে হয় না। তাহলে বিকাশ হচ্ছে কি? বিকাশ হলো একটা ব্যক্তির একদম অঙ্কুর সৃষ্টি, অর্থাৎ একটা শিশুর জাইগোট যে সৃষ্টি হচ্ছে সেখান থেকে একদম মৃত্যুকাল পর্যন্ত এটা চলছে, তার মানে এটা হচ্ছে গুণগত পরিবর্তন। আমরা বৃদ্ধি কিন্তু পড়েছিলাম পরিমাণগত পরিবর্তন, আর বিকাশ কিন্তু তোমরা মনে রাখবে গুণগত পরিবর্তন, ঠিক আছে? পরিণমনের অভিজ্ঞতা। বিকাশ হচ্ছে কি লেখা আছে দেখো, বিকাশ হলো পরিণমন, অভিজ্ঞতা এবং বৃদ্ধির ফল। বিকাশের মধ্যে কিন্তু পরিণমন মানে ম্যাচুরেশনটাও পড়ছে, আবার বৃদ্ধি মানে গ্রোথটাও পড়ছে। বিকাশের মধ্যে কিন্তু দুটোই আসছে, পরিণমনের অভিজ্ঞতাও আসছে, আবার বৃদ্ধির ফলটাও আসছে। বৃদ্ধি ছাড়া বিকাশ হবে না, তার মানে বিকাশের মধ্যে বৃদ্ধি আসছে, বৃদ্ধি যখন হবে তখন কিন্তু বিকাশ হবে। এবার দেখো আমরা চলে আসব বিকাশের প্রকারভেদ। বিকাশ মূলত 4 প্রকার, অনেক জায়গায় তোমরা কিন্তু পাবে এটা 6 প্রকার। কিভাবে পাবে আমি তোমাদেরকে একটু বলে দিই। দেখো তোমরা এটা আমি মনে রাখার জন্য করেছি PCSE, এটা তোমরা মনে রাখবে কিভাবে, যে প্রথমেই আমরা দেখছি দৈহিক বিকাশ অর্থাৎ ফিজিক্যাল ডেভেলপমেন্ট। দেহগত যে বিকাশ হয় সেটাই হচ্ছে দৈহিক বিকাশ। দৈহিক বিকাশটাকে আমরা কি বলছি? ফিজিক্যাল ডেভেলপমেন্ট। তারপর আমরা দেখো বলছি জ্ঞানমূলক বিকাশ। জ্ঞানমূলক বিকাশটাই হচ্ছে তোমার কগনিটিভ ডেভেলপমেন্ট। জ্ঞানমূলক বিকাশ হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট। জ্ঞানমূলক বিকাশের মধ্যেই কিন্তু পড়ে যাচ্ছে ভাষার বিকাশ, যেটা কিছু কিছু বইয়ে তোমরা আলাদা করে পাবে। দেখো ভাষার বিকাশ মানে হচ্ছে তার মধ্যে যে
ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ যে ক্রিয়েট হয়, একটা ধরো শিশু, একটা 1 বছর বয়সে একটা শিশু যে কথা, এটার কিছু লিমিটেড স্টক আছে যে 1 বছর বয়সে শিশু কতগুলো ওয়ার্ড তার মনের মধ্যে রাখতে পারবে, এগুলো আমরা পরে পরে তোমাদেরকে বলবো, এখনই জানার দরকার নেই। এটুকু জানো যে একটা বয়সের সাথে সাথে একটা শিশুর ভাষার বিকাশ হবে, এটা তোমরা জানো। ভাষার বিকাশটা কিন্তু তাই জন্য জ্ঞানমূলক বিকাশের মধ্যে পড়ছে, কারণ যখন তার জ্ঞান হবে, কোনো জিনিস নিয়ে সে বুঝতে শিখবে, জানতে শিখবে, তখনই কিন্তু তার ভাষার বিকাশ অটোমেটিক্যালি চলে আসবে। তাই জ্ঞানমূলক বিকাশের মাঝখানে পড়ে যাচ্ছে ভাষার বিকাশ। এবার আমরা চলে আসব সামাজিক বিকাশ, অর্থাৎ সেই শিশুটা যখন একটু বড় হয় বা সমাজের মাঝখানে যখন সে থাকে, তখন সমাজে তার কি কি করণীয়, অর্থাৎ একজন সামাজিক জীব হিসেবে তাকে কি করতে হবে না করতে হবে না, সেটা কিন্তু সে খুব ভালোভাবে বুঝতে পারে। তখন তার মধ্যে হয় কি সামাজিক বিকাশ, অর্থাৎ সোশ্যাল ডেভেলপমেন্ট। এই সামাজিক বিকাশের মধ্যেই কিন্তু পড়ে যাচ্ছে নৈতিক বিকাশ, অর্থাৎ মরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, তাহলে তোমরা এই জ্ঞানমূলক বিকাশ বা ভাষার বিকাশটা, যেরকম আমি বললাম যে জ্ঞানমূলকের মধ্যেই ভাষার বিকাশ চলে আসছে, তাই আলাদা করে আমি মেনশন করিনি, ঠিক সেই রকম সামাজিক বিকাশের মধ্যেই কিন্তু নৈতিক বিকাশ চলে আসছে, অর্থাৎ তার নীতিগত কি পরিবর্তন আসছে। দেখো, সমাজে থাকলেই তো সে নীতি শিখবে, সমাজের মধ্যে থাকতে থাকতেই তো সে সামাজিকীকরণ শিখবে, নৈতিক মূল্যবোধের চাহিদা তার মধ্যে আসবে, তাহলে কিন্তু সামাজিকের মধ্যেই আমরা নৈতিক বিকাশটাকে রেখে দিলাম। নেক্সট আমরা চলে আসব প্রাক্ষোভিক বিকাশ, অর্থাৎ ইমোশনাল। কখন মনের মধ্যে কি চেঞ্জ আসছে, কি পরিবর্তন আসছে, কখনো একটা শিশু আনন্দে হাসছে, কখনো একটা শিশু দুঃখে কাঁদছে, কখনো তার মধ্যে একটা হিংসা ভাব আসছে, অর্থাৎ ঈর্ষার প্রভাব আসছে, রাগ আসছে, ভয় আসছে, এই জিনিসগুলো যে আসছে, এটাই হচ্ছে কিন্তু ইমোশনাল ডেভেলপমেন্ট বা প্রাক্ষোভিক বিকাশ। এত দূর অবধি নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার। যদি কারোর কোনো অসুবিধে হয়, তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের কি অসুবিধা হচ্ছে, আমরা এটার উপর আবার ডাউট ক্লিয়ার ক্লাস একটা কিন্তু করিয়ে দেব। তো চলো এবার আমরা দেখে নেব। আচ্ছা, এখানে যদি কোয়েশ্চেন করে এরকম যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, হ্যাঁ, এটা কোন বিকাশের মধ্যে পড়ছে, তোমাদেরকে অপশন দিয়ে দিল সামাজিক বিকাশ, জ্ঞানমূলক বিকাশ, নৈতিক বিকাশ আর দৈহিক বিকাশ। তোমরা বুঝতে পারবে এটা কি বলতে চাইছে, ভাষার বিকাশ কোন বিকাশের মধ্যে পড়ছে। আমি বারবার বলে দিলাম, ভাষার মানেই হচ্ছে জ্ঞান। জ্ঞান যখন আমার মধ্যে আসবে, তখনই কিন্তু আমার ভাষার প্রভাব বাড়বে। আমার যখন মাথায় বুদ্ধি থাকবে, তখনই কিন্তু আমি কোনো জিনিস ক্যাপচার করতে পারবো। আমি যে তোমাদেরকে এখন পড়াচ্ছি, তোমাদের মধ্যে যদি জ্ঞান থাকে, তাহলে নিশ্চয়ই তোমরা আমার কথা বুঝতে পারবে, তোমরা আমার কথা মাথায় রাখতে পারবে এবং আমার ভাষাটা তোমরা শিখতে পারবে। আমি কিভাবে বলছি, কিভাবে বোঝাচ্ছি, সেটা তোমরা বুঝতে পারবে। তাহলে ভাষার বিকাশ মানেই হচ্ছে জ্ঞানমূলক বিকাশ। আর নৈতিক মানে একটা মানুষের নীতিগত দিক কী কী হবে, নীতিগতভাবে সে কী কী করবে, সমাজের কী কী তার ভূমিকা থাকবে, এটা কিন্তু সামাজিক বিকাশের মধ্যে পড়ছে। এরকম ছোটোখাটো কোয়েশ্চেন এখান থেকে যেমন ধরো আসতেই থাকবে যে বিকাশ কীরকম পরিবর্তন, ঠিক আছে। আমি যেরকম বললাম যে এটা হচ্ছে গুণগত পরিবর্তন, বৃদ্ধি যেমন পরিমাণগত পরিবর্তন। আমরা পরে আবার আসছি, এগুলোর পার্থক্য যখন তোমরা জানবে, তখন তোমাদের কাছে এই ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এবার দেখো, চলে আসছি আমরা বিকাশের বৈশিষ্ট্য। বিকাশের কি কি বৈশিষ্ট্য থাকে। দেখো, বিকাশের বৈশিষ্ট্য কিন্তু প্রত্যেকটা বয়স অনুযায়ী কিন্তু অনেক বই তোমরা পাবে। যেমন শৈশবকালে বিকাশের বৈশিষ্ট্য কী, বাল্যকালে শিশুর বিকাশের বৈশিষ্ট্য কী, কৈশোরকালে শিশুর বিকাশের বৈশিষ্ট্য কী। কারণ এটাকে আমরা 3টে ভাগে ভাগ করে নিয়েছি, শৈশব, বাল্য এবং কৈশোর। সেই 3টে কালে বা 3টে সময়ে শিশুর কী কী বিকাশ ঘটছে, দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, সামাজিক বিকাশ, প্রাক্ষোভিক বিকাশ, কিভাবে কি ঘটছে, এটা কিন্তু তোমাদেরকে একটু মনে রাখতে হবে। তো চলো আগে আমরা জেনে নিই বিকাশের বৈশিষ্ট্য। বিকাশের বৈশিষ্ট্য কি বলছে, যে এটা হচ্ছে ক্রমাগত প্রক্রিয়া। ক্রমাগত প্রক্রিয়া মানে আমি কি বলেছিলাম, যে এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, ক্রমাগত প্রক্রিয়া। এটার কিন্তু কোনো
থেমে থাকা নয়, মানে কোনো জায়গায় স্টপ নেই। জন্মের পর প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টা একটা শিশুর মধ্যে কিন্তু নানান পরিবর্তন সংঘটিত হচ্ছে। কাজেই বিকাশ হচ্ছে কি ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা ধারাবাহিক চলমান প্রক্রিয়া। ঠিক আছে, এটা আমি আগেই বলে দিয়েছি তোমাদেরকে বিকাশের সংজ্ঞা বলার সময়। তো দেখো, এটা হচ্ছে বিকাশের একটা মেন বৈশিষ্ট্য, যেটা হচ্ছে ক্রমাগত প্রক্রিয়া। এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা কিন্তু চলতে থাকবে জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত। এটা কিন্তু থেমে থাকা নয়। প্রতি ঘন্টায়, প্রতি মিনিট এবং প্রতি সেকেন্ডে শিশুর মধ্যে বিভিন্ন পরিবর্তন আসছে। যেমন ধরো, একটা শিশু জন্ম নেওয়ার পর দেখবে প্রথমেই সে কিন্তু কান্না করে। আস্তে আস্তে যখন 1 মাস বয়স হয় তখন সে আস্তে আস্তে এদিক ওদিক তাকিয়ে দেখতে শেখে। তারপর যখন 1 মাস থেকে 2 মাস বয়স হয় তখন সে আস্তে আস্তে হাসতে শেখে। তার মানে কি, দেখো প্রতি মাসে, আমি তো এটা মাসের কথা বললাম, কিন্তু এরকম প্রত্যেক দিন কিন্তু তোমরা যখন একটা শিশুর সাথে থাকবে বুঝতে পারবে, প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু তার মধ্যে একটা নতুন নতুন চেঞ্জ আসবে, নতুন নতুন পরিবর্তন কিন্তু তোমরা লক্ষ্য করতে পারবে। এই প্রত্যেকটা ছোটোখাটো আচারের যে পরিবর্তন, তার ব্যবহারের যে পরিবর্তন, সেটাই কিন্তু বিকাশ। দিন দিন করে, একটু একটু করে, তিলে তিলে করে একটা শিশুর মধ্যে যে পরিবর্তনটা আসছে সেটাই কিন্তু বিকাশ। তাহলে এটা হলো একটা ক্রমাগত প্রক্রিয়া। নেক্সট দেখো আমি কি লিখেছি, ব্যক্তি স্বাতন্ত্র্য প্রক্রিয়া। বিকাশ হচ্ছে কি ব্যক্তি স্বাতন্ত্র্যের প্রক্রিয়া, অর্থাৎ এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের একটা প্রসেস। বিভিন্ন ব্যক্তির বিভিন্ন বৈষম্য লক্ষ্য করা যাবে বিকাশে। শুধুমাত্র তো একরকম বিকাশ হয় না। ধরো তোমার 3 বছর বা 4 বছর বয়সে তোমার মধ্যে যে পরিবর্তনটা আসবে, সেটা অন্য শিশুর মধ্যে কিন্তু সেই পরিবর্তনটা নাও আসতে পারে, সেই বিকাশ কিন্তু নাও হতে পারে। আমরা দেখে রাখি যে কোনো বাচ্চা, যখন বাচ্চার মারা কথা বলে যে আমার বাচ্চা জানিস তো 9 মাস বয়সে দাঁড়াতে শিখে গেছে, তোর বাচ্চা শিখেছে? তখন সে হয়তো বলে যে না, আমার বাচ্চার তো 12 মাস বয়স হয়ে গেল, এখনও উঠে দাঁড়াতে শেখেনি। তার মানে কি, যে বাচ্চা 9 মাসে উঠে দাঁড়াতে শিখেছে, সেই বাচ্চা 12 মাসে যখন আরেকটা বাচ্চা শিখতে পারছে না, তার মধ্যে সেই বিকাশটা তখনও আসেনি, একটু পরে পরে আসবে। কোনো বাচ্চা দেখবে আগেই কথা বলতে শেখে, কোনো বাচ্চা কিছুদিন পরে কথা বলতে শেখে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ব্যক্তির বিকাশে কিন্তু বৈষম্য পরিলক্ষিত হয়। শুধুমাত্র দৈহিক কিন্তু নয়, আমি দেহগত বলছি না। অনেক বাচ্চা দেখবে, এই যে লিখেছি এখানে দেখো, দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক প্রভৃতি বিকাশে পার্থক্য শুধু ব্যক্তিতে না, বা একই বয়সের ব্যক্তিতে বিভিন্ন হারে বিকাশটা হয়। অর্থাৎ আমি এখানে কি বলতে চেয়েছি, যে শুধুমাত্র দৈহিক না, কোনো বাচ্চা দেখবে 3 মাসে তার হাইট হয়েছে 22 সেমি বা 24 সেমির মতন, কিন্তু অন্য কোনো বাচ্চার হয়তো সেখানে ওই মাসের ওই বয়সের বাচ্চার হয়তো আরও বেশি সেন্টিমিটারের তোমার হাইট, তার উচ্চতা বেড়েছে। তো সেক্ষেত্রে তাহলে কি হলো, যে একই বয়সের কিন্তু দুটো শিশুর মধ্যে আমরা বৈষম্য লক্ষ্য করলাম। তো এরকম শুধু দৈহিক বা শুধুমাত্র সামাজিক নয়, মানসিক, প্রাক্ষবিক, সমস্ত রকমেই কিন্তু বিকাশে পার্থক্য থাকে ব্যক্তিতে। ঠিক আছে, তাহলে এটা সমহারে সমান মানুষের মধ্যে, সমবয়সের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়। এটা কিন্তু ব্যক্তি স্বাতন্ত্র্যের প্রক্রিয়া, অর্থাৎ ব্যক্তিভেদে, সময়ভেদে কিন্তু এটা আলাদা আলাদাভাবে বিকাশ ঘটতে পারে। নেক্সট দেখো আমরা লিখেছি, বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে। বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে, অর্থাৎ শিশু যখন কিছু ধরার চেষ্টা করে, সে কিন্তু সমস্ত হাত দিয়ে প্রথমে ধরতে চায়। তারপরে যখন সে পুরো হাত দিয়ে ধরতে পারছে, জেনে যায় যে আমি এই জিনিসটা পুরো হাত দিয়ে ধরার ক্ষমতা রাখি, তখন সে কী করে, আস্তে আস্তে তার সব আঙুলগুলো কিন্তু ব্যবহার করে। তারপর কি করে, যখন দেখে যে আমি সমস্ত হাত দিয়েও পারলাম, সমস্ত আঙুল দিয়েও পারলাম, তারপর সে কী করে, 2-3টে আঙুল দিয়ে কিন্তু সেই জিনিসটাকে ধরতে চায়। তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে,
একটা ছোট্ট বল দেবে। প্রথমে দেখবে দু হাতের তালু দিয়ে বলটাকে তারা ভালোভাবে চেপে ধরছে, পরে দেখবে আঙুল দিয়ে বলটাকে কিন্তু ঘোরানোর চেষ্টা করছে, এবং শেষে দেখবে যে দুটো তিনটে আঙুল দিয়ে কিন্তু ওপর দিকে ছোড়ার চেষ্টা করছে। তার মানে কি, একটা সামগ্রিক যে বিকাশটা সেটা কিন্তু কি হচ্ছে, সামগ্রিকের দিক থেকে বিশেষের দিকে যাচ্ছে। তাহলে এটা হয়ে গেল কি, বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে। পরে দেখো লিখেছি আমি, বিকাশ হচ্ছে একটা সামঞ্জস্য প্রক্রিয়া। তার মানে কি, কনসিস্টেন্ট প্রসেস। বিকাশ একটা সামঞ্জস্য প্রক্রিয়া। কীরকম, শিশুর জীবনে বিকাশের ক্ষেত্রে কিন্তু কোনোরূপ বিশৃঙ্খলা দেখা যায় না। এটা কি হয়, নির্দিষ্ট শৃঙ্খলা বা ক্রম মেনেই চলে। শিশুর বিকাশ কিন্তু একটা নির্দিষ্ট শৃঙ্খলা বা একটা ক্রম মেনে চলে। যেমন একটা শিশু ধরো প্রথমে মুখ তুলতে পারে, প্রথমেই কিন্তু একদম হাঁটতে শেখে না, একটা নির্দিষ্ট ক্রম মেনে চলে, একটা শৃঙ্খলা অনুযায়ী চলে, একটা স্টেপ ওয়াইজ চলে। প্রথমে মুখ তুলতে পারলো, তারপর আস্তে আস্তে অন্যের সাহায্যে বসতে শিখলো, তারপর অন্যের সাহায্য ছাড়া একাই বসতে শিখলো, তারপরে আস্তে আস্তে দেখবে পা গুটিয়ে গুটিয়ে গুটি গুটি পায়ে করে হামাগুড়ি দিতে শিখলো, তারপর আস্তে আস্তে দেয়াল ধরে উঠে দাঁড়াতে শিখলো, এবং পরবর্তীতে হাঁটতে শিখলো। তার মানে কি, একটা একটা স্টেপ হচ্ছে, প্রথমে মাথা তুলছে, তারপর আস্তে আস্তে অন্যের সাহায্য নিয়ে বসছে, তারপর একা বসছে, তারপর হামাগুড়ি দিচ্ছে, তারপর আস্তে আস্তে দেওয়াল ধরে উঠে দাঁড়াচ্ছে, তারপর কিন্তু গিয়ে হাঁটতে শিখছে। এরকম নয় যে শিশু জন্ম নিয়েই কিন্তু হাঁটা শুরু করে দিল। তার মানে কি, বিকাশ হচ্ছে ঠিকই, কিন্তু এটা একটা সামঞ্জস্য প্রক্রিয়া, অর্থাৎ একটা নির্দিষ্ট শৃঙ্খলা মেনে বা নির্দিষ্ট ক্রম মেনে বিকাশটা হচ্ছে। ক্লিয়ার সবার কাছে? নেক্সট দেখো, আমরা লিখেছি লিঙ্গভেদে বৈষম্য, অর্থাৎ সেক্সুয়াল ডিফারেন্স। লিঙ্গভেদে বৈষম্যটা কীরকম, যে বিভিন্ন বালক বা বালিকার ক্ষেত্রে কিন্তু বিকাশের পার্থক্য দেখা যায়। আমরা দেখবে বলে থাকি যে একটা ছেলে যে বয়সে পরিণমনতা আসে, অর্থাৎ ম্যাচুরিটি আসে, ম্যাচুরিটি লেভেল যখন একটা ছেলের 6 বছর বয়সে আসে, একটা মেয়ের কিন্তু সেটা 4 বছর বয়সেই সেই ম্যাচুরিটি লেভেলটা কিন্তু সে পৌঁছে যায়। অর্থাৎ বয়স সন্ধিক্ষণ কিন্তু বালকদের থেকে অনেক আগে আসে। একটা বয়সের যে পরিণমনতা, একটা বয়সের যে বোঝার ক্ষমতা, যেই বয়সে আমার কি করা উচিত, কি বলা উচিত, কি করা উচিত নয়, কি বলা উচিত নয়, এটা কিন্তু একটা ছেলের থেকে একটা মেয়ে কিন্তু বেশি ভালো বুঝতে পারে। মানে একটা 4 বছর ছেলের থেকে কিন্তু একটা 4 বছরের মেয়ে বেশি ভালো বুঝতে পারে। কেন? কারণ আমরা জানি যে বিকাশ কিন্তু লিঙ্গভেদে বৈষম্যতা নিয়ে আসে, অর্থাৎ বালকের থেকে বালিকার কিন্তু বিকাশ একটু হলেও তাড়াতাড়ি হয়। ঠিক আছে? তো এবার চলো আমরা দেখে নিই বৃদ্ধি এবং বিকাশের পার্থক্য। প্রথমে দেখো সংজ্ঞা তো তোমরা সবাই জানো, আমি বারবার বলেছি, আবার বলছি। জীবদেহের আকার, আয়তন এবং উচ্চতার বা ওজনের যে স্বতঃস্ফূর্ত ও স্থায়ী পরিবর্তন, সেটা কিন্তু হচ্ছে বৃদ্ধি। অর্থাৎ বৃদ্ধি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এবং স্থায়ী পরিবর্তন। আর বিকাশ কি, পরিণমন এবং অভিজ্ঞতার ফলশ্রুতি হিসেবে ব্যক্তির মধ্যে যে ধারাবাহিক পরিবর্তন ঘটে, অর্থাৎ ক্রম পরিবর্তন যে ঘটতেই থাকে কন্টিনিউয়াসলি ভাবে, সেটাই কিন্তু হচ্ছে বিকাশ। তার মানে বৃদ্ধি হচ্ছে কারণ, আর বিকাশ হচ্ছে, বলো, বৃদ্ধি হচ্ছে কারণ আর বিকাশ হচ্ছে শিশুর ফল, তাই তো? নেক্সট দেখো লিখেছি আমরা সীমা। বৃদ্ধির বিষয়টি শুধুমাত্র কিন্তু দেহ বা শরীরের মধ্যে সীমাবদ্ধ থাকে। বৃদ্ধি হওয়ার তো আর কোনো জায়গা নেই, হয় দেহ দৈহিক হবে বা শারীরিক হবে। বৃদ্ধি কিন্তু দেহ বা শরীরের মধ্যে বৃদ্ধির ধারণা কিন্তু সীমাবদ্ধ থাকে, কিন্তু বিকাশের ধারণা কিন্তু শুধুমাত্র দৈহিক বা শারীরিক নয়, নীতিগত বা সামাজিকভাবে বা প্রাক্ষবিকভাবে বা মানসিকভাবেও কিন্তু এর ধারণা কিন্তু বিস্তৃত।
বৃদ্ধির ধারণা তাহলে শুধুমাত্র কি হলো, দেহগত বা শরীরগত, মানে দৈহিক বা শারীরিকের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু বিকাশের ধারণা দেহ, মন, সামাজিক অবস্থা এবং প্রক্ষোভ সমস্ত বিষয়ের মধ্যেই কিন্তু অন্তর্ভুক্ত। আচ্ছা, পরিবর্তনের প্রকৃতি, এটা কিন্তু আমি বারবার বলে দিলাম যে বৃদ্ধি হচ্ছে পরিমাণগত পরিবর্তন আর বিকাশ হচ্ছে গুণগত পরিবর্তন। দেখো আমরা যেগুলো পড়েছি সেগুলোই কিন্তু এখানে লেখা আছে, তোমাদের নিশ্চয়ই আর বুঝতে অসুবিধা হচ্ছে না। বৃদ্ধি হচ্ছে পরিমাণযোগ্য, ঠিক আছে, বৃদ্ধি আমরা পরিমাপ করতে পারছি, কতটা হাইট বাড়ছে, কতটা ওয়েট বাড়ছে, এটা কিন্তু আমরা পরিমাপ করতে পারছি। কিন্তু বিকাশ কি আমরা পরিমাপ করতে পারবো না। তাহলে বিকাশটা কি? বিকাশ হচ্ছে পর্যবেক্ষণ সাপেক্ষ। তুমি লক্ষ্য করতে পারবে, তুমি পর্যবেক্ষণ করতে পারবে একটা শিশুর মধ্যে কিভাবে প্রতিনিয়ত, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি ঘন্টায় কি পরিবর্তন আসতে থাকছে, এটা কিন্তু তুমি পর্যবেক্ষণ করতে পারবে, কিন্তু এটা তুমি পরিমাপ করতে পারবে না। তাহলে বৃদ্ধি হলো কি? বৃদ্ধি হলো পরিমাণযোগ্য, মানে পরিমাপযোগ্য, এবং বিকাশ হলো কি? পর্যবেক্ষণ সাপেক্ষ। নেক্সট হচ্ছে দেখো সময়কাল। বৃদ্ধি একটা নির্দিষ্ট সময় থাকে, এর শুরু ও শেষ থাকে, এটি সারা জীবন ব্যাপী ধরে কিন্তু চলতে থাকে না। কিন্তু বিকাশ দেখো শিশুর জন্ম মুহূর্ত থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, এটা কিন্তু চলতেই থাকে জীবনব্যাপী, এটা কিন্তু একটা ঘটমান প্রক্রিয়া। নেক্সট আমরা চলে আসব বিকাশের শ্রেণী বিভাগ। আচ্ছা, বিকাশের শ্রেণী বিভাগ আমরা আগেই পড়েছিলাম যে পিসিএসি, যেটা এখানে আমরা বলেছি এই যে প্রকারভেদ, এটাই এবার আমরা এখানে একটু বিস্তরে আলোচনা করেছি। দেখো আমরা প্রথমেই করেছি শিশুর বিকাশ গুণগত পরিবর্তনের সাথে সাথে তার কার্যক্ষমতার উৎকর্ষ হলেও এর তাৎপর্য কিন্তু অনেক ব্যাপক এবং বিস্তৃত। প্রথমেই আমরা দেখো লিখেছি পি ফর ফিজিক্যাল ডেভেলপমেন্ট, অর্থাৎ শারীরিক বিকাশ। এটাই আমি বলছিলাম যে এই যে শারীরিক বিকাশ, এটা কিন্তু আমি পুরো কম্প্যাক্টভাবে লিখে নিয়েছি সমস্ত বয়সের ক্ষেত্রে যেটুকু হয়, কিন্তু এটা কোথাও দেখবে তোমরা বিভিন্ন বয়স অনুযায়ী দেওয়া আছে। 0 থেকে 6 বছর বয়সে শিশু শারীরিক বিকাশ কেমন হয়, হ্যাঁ, তারপর তোমার 6 থেকে 12 বছর বয়সে কেমন হয়, 12 থেকে 18 বছর বয়সে কেমন হয়। তো এত ডিটেলসে যাওয়ার দরকার নেই, যেখান থেকে মেন কোশ্চেন আসে আমি সেই জায়গাগুলো জাস্ট তুলে ধরার চেষ্টা করেছি। হ্যাঁ, তো তোমরা এখানে দেখো আমি কি লিখেছি। শারীরিক বিকাশ মূলত হাত পায়ের মাংসপেশির বিকাশ এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ। তোমরা বুঝতেই পারছো যে শারীরিক বিকাশ মানে কি হতে পারে, শরীরের বিকাশ। শরীরের বিকাশ মানে কি হতে পারে, শরীরের যা কিছু নিয়ে আছে, হাত পা, বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ, বিভিন্ন মাসেল, বিভিন্ন বোনস, বিভিন্ন অর্গানস, ঠিক আছে, এইগুলোর যে বিকাশ হয় সেটাই হচ্ছে শারীরিক বিকাশ। তার মানে কি, এটা হচ্ছে মূলত শরীরের সঞ্চালনমূলক বিকাশ। তো শারীরিক সঞ্চালনমূলক যে বিকাশ, সেটাকে কিন্তু আমরা দেখো 2 ভাগে ভাগ করেছি। যেমন একটা হচ্ছে তোমার স্থূল শারীরিক বিকাশ, অর্থাৎ গ্রস মোটর ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে তোমার সূক্ষ্ম শারীরিক বিকাশ, মানে হচ্ছে ফাইন মোটর ডেভেলপমেন্ট। এবার আমরা দেখব যে গ্রস মোটর ডেভেলপমেন্ট কি বা ফাইন মোটর ডেভেলপমেন্ট কি। গ্রস মোটর ডেভেলপমেন্ট হচ্ছে যেগুলো বৃহৎ আকৃতির অস্থি এবং বৃহৎ আকৃতির যে পেশি, তার যে বিকাশ। তোমরা বুঝতেই পারছো, গ্রস মানে আমরা কি জানি, স্থূল। আর স্থূল মানে কি, যেখানে বৃহৎ একটা আকৃতির কিছু ব্যাপার বোঝাবে। স্থূল মানেই আমরা জানি মোটা, স্থূল মানেই আমরা জানি বড়, মানে স্থূল ওয়ার্ডটা অ্যাকচুয়ালি আমরা ব্যবহার করি কিন্তু ব্যাপক অর্থে। তার মানে স্থূল মানে আমরা বুঝতে পারছি যে বৃহৎ আকৃতির অস্থি এবং বৃহৎ আকৃতির পেশির যে বিকাশ, তাকেই বলা হচ্ছে স্থূল শারীরিক বিকাশ বা গ্রস মোটর ডেভেলপমেন্ট। এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে, আমি বলে দেবো তোমাদেরকে কিভাবে কোশ্চেনগুলো তোমরা অ্যাটেম্প্ট করবে এবং কী রকম কোশ্চেন এখান থেকে আসে, আমি সব বলে দেবো। তো এটা দেখো কীরকম, তাহলে বৃহৎ আকৃতির অস্থি বলতে আমরা কী বোঝাই, যেখানে হাতের যে লম্বা হাড় থাকে হাতের মধ্যে, বা পায়ের মধ্যে যে লম্বা হাড়ের যে বিকাশ হয় বা মাংসপেশির যে বিকাশ হয়, সেটাই কিন্তু হচ্ছে গ্রস মোটর ডেভেলপমেন্ট। আর ফাইন মানে কি, সূক্ষ্ম।
সূক্ষ্ম মানে কি? ছোট। সূক্ষ্ম অর্থ মানে, সূক্ষ্ম কথার অর্থ হচ্ছে ছোট। সূক্ষ্ম শব্দটা ব্যবহার হয় ক্ষুদ্র অর্থে, ছোট অর্থে, অর্থাৎ ক্ষুদ্র আকৃতির যে অস্থি এবং পেশির যে বিকাশ হয় সেটাই হচ্ছে সূক্ষ্ম শারীরিক বিকাশ বা ফাইন মোটর ডেভেলপমেন্ট। যেরকম কান ধরো, কানের যে সূক্ষ্ম পেশি, সূক্ষ্ম হাড় কানের মধ্যে, ঠিক আছে, নাকের মধ্যে যে সূক্ষ্ম হাড় বা সূক্ষ্ম পেশি, অর্থাৎ ছোট আকৃতির যে পেশি বা অস্থিগুলোর যে বিকাশ হয় সেটাই হচ্ছে কিন্তু সূক্ষ্ম শারীরিক বিকাশ বা ফাইন মোটর স্কিল। যেমন হাতের আঙ্গুল, কান, নাক, এই জায়গাগুলোর যে সূক্ষ্ম পেশির যে বিকাশ বা সূক্ষ্ম অস্থির যে বিকাশ। আচ্ছা, প্রথমে কিন্তু স্থূল শারীরিক বিকাশ ঘটে এবং পরে কিন্তু সূক্ষ্ম শারীরিক বিকাশ ঘটে। স্থূল শারীরিক বিকাশের সাহায্যে বাচ্চারা দেখো কী কী করতে পারে, ফুটবল খেলা, দৌড়ানো, ঠিক আছে। কিন্তু ছবি আঁকাটা কিন্তু সূক্ষ্ম। ছবি আঁকা আমরা কিন্তু আঙ্গুলের সাহায্যে আঁকি, তাই ছবিটা কিন্তু সূক্ষ্ম এরকম কোশ্চেন আসবে যে একটা শিশু যদি তার আঙ্গুলের দ্বারা, তোমাদেরকে মেনশন করে দেবে পুরো ব্যাপারটা, যে একটা শিশু যদি তার আঙ্গুলের দ্বারা একটা কোনো পেন্সিল দিয়ে পেন্সিলটাকে আঁকড়ে ধরে একটা ড্রয়িং করছে বা ছবি আঁকছে বা রং করছে, যাই হোক না কেন, তো তাহলে সেই জিনিসটা কোন শারীরিক বিকাশের মধ্যে পড়ে? তোমরা অনায়াসে বলে দিতে পারবে, কারণ তোমরা জানো যে হাত দিয়ে বা আঙুল দিয়ে ধরেছে, হাত দিয়ে কিন্তু নয়, পুরো হাতের ভর নয়, আঙুল দিয়ে পেন্সিল ধরতে হয়, তোমরা সবাই জানো। আঙুল দিয়ে পেন্সিল ধরেছে এবং সেই পেন্সিল দিয়ে যখন সে ছবি আঁকছে বা লিখছে কিছু, তাহলে তার কিন্তু ক্ষুদ্র পেশির ব্যবহার হচ্ছে, অর্থাৎ হাতের আঙুলের যে সূক্ষ্ম পেশি বা সূক্ষ্ম হাড় তার ব্যবহার হচ্ছে। তার মানে এটা কিন্তু আমরা সূক্ষ্ম শারীরিক বিকাশের মধ্যেই ফেলবো, ফাইন মোটর স্কিল। এবার যদি বলে যে একটা শিশু তার পায়ে করে ভীষণ জোরে একটা ফুটবলকে মেরে মাঠের বাইরে বার করে দিল, এক্ষেত্রে তোমরা কীরকম বিকাশ ধরবে? অবশ্যই আমরা লিখবো এখানে স্থূল শারীরিক বিকাশ। একদম ঠিক, তোমরা যেটা বলছো সেটাই ঠিক, তোমরা যেটা ভাবছো একদম ঠিক ভাবছো, কারণ তোমরা বুঝতে পারছো যে একটা বাচ্চা যখন ফুটবল খেলছে তখন নিশ্চয়ই তার পুরো পায়ের ভর পড়ছে সেখানে, একটা পুরো পা দিয়ে সে ফুটবলটাকে জোরে প্রেসার করছে, তবেই ফুটবলটা কিন্তু গিয়ে মাঠের বাইরে পড়ছে। সেক্ষেত্রে পুরো পায়ের যখন ব্যবহার হয় তখন পুরো পায়ের যে স্থূল পেশি বা স্থূল হাড় তার কিন্তু ব্যবহার এখানে আসছে, তাই এটা কোনোভাবেই কিন্তু সূক্ষ্ম শারীরিক বিকাশের মধ্যে পড়ছে না, এটা কিন্তু স্থূল শারীরিক বিকাশের মধ্যেই পড়ছে। ক্লিয়ার সবার কাছে? এবার চলে আসবো আমরা প্রক্সিমোডিস্টাল এবং সেফালোকডাল। এই দুটো জিনিস কিন্তু বিকাশের একটা ইম্পর্ট্যান্ট জায়গা। দেখো, প্রক্সিমোডিস্টাল কোনটা? যেটা হচ্ছে শিশুর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে বিকাশটা ঘটে, অর্থাৎ নাভি থেকে মাথার দিক পর্যন্ত বা নাভি থেকে পায়ের দিক পর্যন্ত যে বিকাশটা ঘটে, মানে শরীরের মধ্যবর্তী। নাভি মানে আমরা জানি পেট, পেটের ওপরে নাভি থাকে, তাহলে নাভিটা হচ্ছে কি আমাদের শরীরের একটা কিন্তু মধ্যবর্তী অংশ। তাহলে মধ্যবর্তী অংশ থেকে ওপর দিকে বা মধ্যবর্তী অংশ থেকে নিচের দিকে, মেনলি এখানে নিম্ন পর্যায়টাই ধরা হয়, কারণ নিম্ন পর্যায়ের বিকাশটাই কিন্তু এখানে বলা হচ্ছে। মধ্যবর্তী স্থান থেকে নিম্ন পর্যায়ের বিকাশ যে হচ্ছে সেটাই হচ্ছে কিন্তু প্রক্সিমোডিস্টাল। কোনো কোনো বইয়ে তোমরা কিন্তু উভয় পর্যায়ই পাবে, নিম্ন পর্যায় শুধু নয়, এটা মেনলি হচ্ছে সেন্টার থেকে একদম নিচের দিকে হোক বা উপর দিকে হোক, কিন্তু বিকাশের স্টার্টিংটা হচ্ছে কিন্তু সেন্টার থেকে, মধ্যবর্তী অংশ থেকে। এটা কিন্তু মনে রাখবে বারবার, প্রক্সিমোডিস্টাল। প্রক্সিমোডিস্টাল মানে হচ্ছে কিন্তু শরীরের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে বিস্তার হচ্ছে বা বিকাশ ঘটছে সেই জায়গাটাকে বলা হচ্ছে প্রক্সিমোডিস্টাল। আর সেফালোকডাল, যেমন ধরো এখানে প্রক্সিমোডিস্টাল উদাহরণ দেখো আমরা দিয়েছি যে প্রথমে কিন্তু হাতের মাংসপেশির বিকাশ হয়, অর্থাৎ পুরো হাত তৈরি হয়, তারপর কিন্তু হাতের আঙুলের বিকাশ হয়, এক একটা আঙুলের মধ্যে যে পেশি বা সেগুলোর কিন্তু বিকাশ ঘটে। তাহলে এটা হচ্ছে তোমার প্রক্সিমোডিস্টাল।
আর সেফালোকডাল যেটা, সেটা হচ্ছে কি শিশুর একদম ওপরের থেকে। সেফালোকডাল, দেখো এটার মানেটাই বুঝতে পারছি আমরা যে সেফালোকডাল বলছে কেন, যে এটা হচ্ছে একদম হেড টু টো, অর্থাৎ শিশুর মাথা থেকে পায়ের পর্যন্ত যে বিস্তার হয় বা যে বিকাশ ঘটে, একদম শরীরের ওপর অংশ থেকে, মাথা থেকে শুরু করে নিচের অংশ পর্যন্ত, অর্থাৎ পা পর্যন্ত বা পায়ের আঙুল পর্যন্ত যে বিকাশ ঘটে, সেটা কিন্তু হচ্ছে সেফালোকডাল। মানে শিশু প্রথমে মাথা ওঠাতে শিখছে, তারপর বসতে শিখছে, তারপর হামাগুড়ি দিতে শিখছে, এবং তারপর আস্তে আস্তে দাঁড়াতে শিখছে, অর্থাৎ মাংসপেশি মাথা থেকে কিন্তু পায়ের আঙুল পর্যন্ত বিকশিত হচ্ছে। তাই এটাকে বলা হচ্ছে সেফালোকডাল। ঠিক আছে, নেক্সট দেখো আমরা চলে আসছি প্রজ্ঞামূলক বিকাশ। প্রজ্ঞামূলক বিকাশ মানেই হচ্ছে কি জ্ঞানমূলক বিকাশ, কগনিটিভ ডেভেলপমেন্ট। আমি আগেই বললাম প্রজ্ঞা কথার অর্থ হচ্ছে জ্ঞান। হ্যাঁ, এটা কিন্তু জ্ঞানমূলক বিকাশও দিয়ে রাখতে পারে, তখন কিন্তু তোমরা বলবে না যে ম্যাডাম আপনি প্রজ্ঞামূলক পড়িয়েছিলেন, জ্ঞানমূলক পড়াননি। এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকেই, প্রজ্ঞামূলক থাকতে পারে, কোথাও জ্ঞানমূলকও থাকতে পারে, কোথাও আবার কগনিটিভ ডেভেলপমেন্ট দিয়েও থাকতে পারে। তো তাই মনে রাখতে হবে প্রজ্ঞা কথার অর্থই হচ্ছে জ্ঞান। প্রজ্ঞা মানেই হচ্ছে জ্ঞানের বিকাশ। ঠিক আছে, আর জ্ঞান মানে কি? জ্ঞান মানেই হচ্ছে আমাদের যে চিন্তা শক্তি, যে আমাদের ভাবনা শক্তি, আমাদের যে সমস্যা সমাধান, এবং কোনো কিছু আমরা যখন মনে করার চেষ্টা করি, কোনো কিছু স্মরণ করার চেষ্টা করি, হ্যাঁ, সেটাই হচ্ছে আমাদের জ্ঞানমূলক বিকাশ। অর্থাৎ এক কথায় বলতে গেলে আমরা আমাদের মস্তিষ্ক বা ব্রেনের মাধ্যমে যে কাজগুলো করি, সেটার বিকাশকেই কিন্তু আমরা বলবো জ্ঞানমূলক বিকাশ। এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি, এবং সেই পড়াটা তোমরা যখন মনে রাখতে পারবে, তখন তোমরা জানবে যে তোমাদের কিন্তু জ্ঞানমূলক বিকাশ ভালোভাবে ঘটেছে। তাই তোমরা এটা মনে রাখতে পারছো, এবং পরবর্তীকালে যখন পরীক্ষা আসছে, পরীক্ষায় বসছো, তখন তোমরা এইটা স্মরণ করে, যে আমি কি বলেছি, আমার কথা স্মরণ করে তোমরা কিন্তু পরীক্ষার উত্তর করছো, তখন কিন্তু তোমাদের সেটা হয়ে যাচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট, অর্থাৎ জ্ঞানমূলক বিকাশ। তোমরা শিখছো, বুঝছো, জানছো, মনে রাখছো, তবেই না পরীক্ষায় গিয়ে লিখছো, ভালো রেজাল্ট করছো এবং টপার হচ্ছো। তাহলে তার মধ্যে কিন্তু প্রজ্ঞামূলক বিকাশ ঘটছে। এবার দেখো এখানে আমি কুকিং এবং ব্যাবলিংয়ের কথাটা কেন লিখেছি, কারণ আমি আগেই বলেছি যে প্রজ্ঞামূলক বিকাশের মধ্যেই কিন্তু আমাদের ঢুকে যাচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বা ভাষার বিকাশ। তাহলে ভাষার বিকাশটা কিভাবে হচ্ছে? ধরো একটা শিশুর যখন 6 থেকে 8 সপ্তাহ বয়স হয়, অর্থাৎ 42 বছর, মানে 42 দিন যখন বয়স হয় একটা শিশু, তখন দেখবে সে কিন্তু কিছু কিছু স্বরবর্ণ উচ্চারণ করতে পারছে। মানে আ, অ, উ, এ, ও, এরকম করে কিছু কিছু শব্দ কিন্তু, কিছু কিছু আর কি স্বরবর্ণ কিন্তু তারা উচ্চারণ করে থাকে, যেগুলোকে আমরা বলি কুইং। 6 থেকে 8 সপ্তাহ বয়স পর্যন্ত যে স্বরবর্ণ উচ্চারণ করে একটা শিশু, সেটাকে আমরা বলছি কুইং। যেমন ও, ও, আ, অ, উ, এ, এরকম টাইপের। নেক্সট হচ্ছে দেখো ব্যাবলিং। 4 মাসের বয়সে যখন শিশু আলতো আলতো কথা বলে, অর্থাৎ আধো আধো স্বরে যখন একটা শিশু কথা বলে, 3 থেকে 6 মাস বয়সের মধ্যে, মেনলি মিডল যেহেতু 4 তাই 4টাই ধরেছি, হ্যাঁ, তো সেই সময়ে কিন্তু সেই সময়ের যে শিশুর ভাষার বিকাশ ঘটে তাকে কি বলা হয়? ব্যাবলিং। ঠিক আছে, যেমন ব্যা ব্যা, ম্যা ম্যা। এইগুলোর ডিটেলস আবার আমি আমাদের সংস্কৃত কক্সার যে অ্যাপস আছে সেখানে আমি দিয়ে দেব। সেখানে তোমাদেরকে আমি কিছু কোয়েশ্চেনও দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে কিছু কোয়েশ্চেন সলভ করতে পারবে যে এখান থেকে কীরকম কী কোয়েশ্চেন আসে। তাই দেরি না করে তোমরা আগে প্লে স্টোর খোলো ফোন থেকে, এবং সেখানে গিয়ে সংস্কৃত কক্সা অ্যাপসটা কিন্তু আগে ডাউনলোড করে নাও। ওখানে কিন্তু সমস্ত তোমরা পেড ব্যাচও পাবে, এবং একদম ফ্রিতে তোমরা ওখানে বিভিন্ন ধরনের মক টেস্ট দিতে পারবে। তোমরা নিজেদেরকে যাচাই করতে পারবে তোমরা একটা পরীক্ষার জন্য কতটা প্রিপেয়ার্ড, কতটা তোমরা প্রস্তুতি ঠিকভাবে নিয়েছো, সেটা কিন্তু তোমরা ওখানে গিয়ে জানতে পারবে। তাই দেরি না করে আমাদের সংস্কৃত কক্সা অ্যাপটা কিন্তু তোমরা ডাউনলোড করে নাও। নেক্সট দেখো আমরা চলে আসছি হলফরাসা। ঠিক আছে,
হলোফ্রাসা। হলোফ্রাসাটা কী জিনিস? সেটা হচ্ছে একটা মানব শিশুর 10 থেকে 12 মাস বয়সে যখন প্রথম শব্দ উচ্চারণ করে, অর্থাৎ ইশারার সাহায্যে যখন শিশু মনের ভাব প্রকাশ করে, তখন তাকে বলা হচ্ছে হলোফ্রাসা। যেমন দাদা, মাম্মা, পাপ্পা এরকম করে যখন সে গোটা গোটা অক্ষর কিন্তু বলতে পারছে, অর্থাৎ প্রথম শব্দ উচ্চারণ করতে পারছে, এক একটা শব্দ বলতে পারছে, তখন সেটাকে বলা হচ্ছে হলফরাসা। নেক্সট হচ্ছে তোমার টেলিগ্রাফিক স্পিচ। টেলিগ্রাফিক স্পিচটা কি? যখন একটা শিশু 18 থেকে 24 মাস বয়সে, অর্থাৎ প্রায় বলো 1.5 থেকে 2 বছর বয়স, সেই সময়ে যখন সে দুটো ছোট ছোট শব্দ দিয়ে কিছু কথা বলার চেষ্টা করছে, তখন তাকে বলা হচ্ছে টেলিগ্রাফিক স্পিচ। তোমরা জানো টেলিগ্রাফ মানে কথার অর্থই তাই, যে একদম ক্ষুদ্র সংক্ষেপে যে কথা আমরা বলি সেটাকেই বলা হচ্ছে টেলিগ্রাফিক স্পিচ। মানে সে সেন্টেন্সটা তৈরি করছে কিন্তু খুব ছোট। যেমন ধরো, চকো দাও, মা খাবো, স্কুল যাব, এখানে এসো, এখানে বসো, এরকম করে যখন সে বলে, ছোট ছোট শব্দ দিয়ে কিছু বলার চেষ্টা করে, তখন তাকে বলা হচ্ছে টেলিগ্রাফিক স্পিচ। ক্লিয়ার সবার কাছে? এবার আমরা চলে আসবো সোশ্যাল ডেভেলপমেন্ট। সোশ্যাল ডেভেলপমেন্ট আমি তোমাদেরকে আগেই বুঝিয়ে দিলাম, যে যখন একটা শিশু অ্যাজ এ সোশ্যাল পারসন, অর্থাৎ সামাজিক মানুষ হিসাবে যখন সামাজিকীকরণ করতে শিখবে, অর্থাৎ সমাজে তার কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, এটা যখন সে শিখবে, কিছু কিছু নিয়ম নীতি যে মেনে চলতে হয় সমাজে থাকতে গেলে, সেটা কিন্তু সবাই জানে। সেই নিয়ম নীতিগুলো যখন সে শিখবে, তখন কিন্তু সেখানে হয়ে যাবে সামাজিক বিকাশ বা নৈতিক বিকাশ। এই সমাজের প্রথম কিন্তু দেখো, শিশু নৈতিক বিকাশ শেখে কোথায় বলো তোমরা? তোমাদের কি মনে হয় একটা শিশুর প্রথম নৈতিক বিকাশ বা সামাজিক বিকাশ প্রথম কোথার থেকে হয়? কিন্তু তার বাড়ি থেকেই হয়, তার পরিবার থেকে হয়, আত্মীয় স্বজন থেকে হয়, তারপর পাড়া প্রতিবেশীর থেকে হয়, তারপর কিন্তু বিদ্যালয়। এই প্রতিষ্ঠানের থেকেই কিন্তু শিশুর নৈতিক বা সামাজিক বিকাশ ঘটে। কিন্তু প্রথম কে? বাবা মা, তাই তো? আমাদের একটা শিশু কিন্তু প্রথম তার যে শিক্ষা সামাজিক বা নৈতিক, সেটা কিন্তু সে থেকে তার বাড়ি থেকে, তার ঘর থেকে, তার বাবা মায়ের থেকে, তারপর আত্মীয় স্বজন, তারপর পাড়া প্রতিবেশী এবং তারপর স্কুল। সবগুলোই কিন্তু প্রাসঙ্গিক, কিন্তু মেনলি কিন্তু শিখছে তার বাবা মায়ের কাছে, তাই তো? কারণ তার প্রথম অবস্থাটা সে বাবা মায়ের কাছে থাকছে। জন্মের পরেই তো একটা শিশুকে আমরা স্কুলে ভর্তি করে দিই না, বা পাড়াতে ছেড়ে দিই না, বা রিলেটিভসের কাছেও পাঠাই না। প্রথমে কিন্তু তাকে তার বাবা মাই গাইড করে। তাই সামাজিক বিকাশ কিন্তু প্রথমে ঘটছে বাড়ি থেকে, এটা কিন্তু মনে রাখবে তোমরা। আচ্ছা, নেক্সট চলে আসো ইমোশনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ প্রাক্ষবিক বিকাশ। প্রাক্ষবিক বিকাশটা আমি তোমাদেরকে বললাম, যে একটা শিশু তার কোন বয়সে কোন কোন প্রাক্ষোভগুলো সে মানে হবে। ধরো যখন তার বাবা মা তাকে বকছে, বা কেউ তাকে সবার সামনে বকছে, তখন তার মধ্যে একটা যে রাগ আসছে, বা সেখান থেকে যে চোখে জল আসছে, কান্না, অর্থাৎ আশা আকাঙ্ক্ষা, লজ্জা, ঘৃণা, ভয়, ক্রোধ, ইমোশন, যেগুলো ইমোশন বলে, প্রাক্ষোভ বলে, সেইগুলোর যখন অনুভূতির বিকাশ ঘটছে, বা সেগুলো যখন সে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখছে, তখন কিন্তু তাকে বলা হচ্ছে প্রাক্ষবিক বিকাশ বা আবেগের বিকাশ। নেক্সট দেখো, বিকাশের বিভিন্ন স্তর। দেখো, বিকাশের বিভিন্ন স্তর আমরা কিন্তু অনেক জায়গায় অনেক রকম পাবো। কেন কি? বিকাশের বিভিন্ন স্তর কিন্তু বিভিন্ন মনোবিদরা বিভিন্নভাবে ভাগ করেছেন, ঠিক আছে? অনেক মনোবিদদের অনেক রকমের মতভেদ আছে। অনেক মনোবিদ, যেমন আর্নেস্ট জোন্স, তিনি একরকমভাবে বলেছেন, ঠিক আছে? মনোবিদ পিকুনাস, তিনি আরেক রকমভাবে বলেছেন। তো আমরা কিন্তু একটা কমপ্যাক্ট সিলেবাস যেহেতু পড়ছি, সেহেতু আমরা এত ডিটেলসে যাব না। যেখান থেকে মেন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে, সেই জায়গাটা আমি কিন্তু এখানে বারবার বলছি, যে এখানে আমি দেখো একটা বিভিন্ন শিক্ষাবিদ এবং মনোবিদদের যে জীবন বিকাশের স্তর, সেটা হচ্ছে মেনলি এই দুটো ভাগে ভাগ করেছে। একটা জন্মের পূর্ববর্তী স্তর, একটা জন্মের পরবর্তী স্তর। জন্মের পূর্ববর্তী বলতে কি? যেখান থেকে জাইগোট তৈরি হচ্ছে, অর্থাৎ নিষেক
সৃষ্টি হচ্ছে, যেখানে একটা ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলিত হওয়ার পর একটা নিষেক তৈরি হচ্ছে, সেই শুরু থেকে 2 সপ্তাহ পর্যন্ত যে অবস্থা তাকে আমরা বলছি জাইগোট স্টেজ। অর্থাৎ নিষেক থেকে 2 সপ্তাহ পর্যন্ত যে স্টেজ তাকে বলছি আমরা জাইগোট স্টেজ। নেক্সট হচ্ছে এমব্রায়ো, মানে ওই 2 সপ্তাহ থেকে 6 মাস বয়স পর্যন্ত যখন হচ্ছে পেটের মধ্যেই, তখন তাকে আমরা বলছি এমব্রায়ো স্টেজ। আর 6 মাস থেকে 9 মাস অর্থাৎ পরিণত যখন হচ্ছে একটা শিশু, ভূমিষ্ঠ হওয়ার আগে মুহূর্ত পর্যন্ত, সেটা কিন্তু হচ্ছে ফ্যাটাস স্টেজ। তোমরা মনে রাখবে যে জন্মের পূর্ববর্তী কিন্তু 3টে স্তর আমরা করেছি, জাইগোট, এমব্রায়ো এবং ফ্যাটাস। জাইগোট, এমব্রায়ো আর ফ্যাটাস। এবং জন্মের পরবর্তী আমরা 4টে স্তর করেছি, যেটা হচ্ছে শৈশব, বাল্যকাল, বয়ঃসন্ধিকাল এবং প্রাপ্তবয়স্ক। শৈশবকাল কি? ইনফ্যান্সি স্টেজ। শৈশবকাল মানে হচ্ছে ইনফ্যান্সি স্টেজ। তোমরা কিন্তু, আমি বারবার বলছি যে ইংলিশের টার্মগুলো একটু করে মনে রাখার চেষ্টা করো। তো ইনফ্যান্সি স্টেজটা কি আমি লিখেছি দেখো, 0 থেকে 5 বছর বয়স পর্যন্ত আমরা জানি শৈশবকাল, 6 থেকে 12 বছর বয়স পর্যন্ত আমরা জানি বাল্যকাল, ঠিক আছে, চাইল্ডহুড স্টেজ, এবং 12 থেকে 18 পর্যন্ত আমরা জানি অ্যাডোলেসেন্ট স্টেজ বা বয়ঃসন্ধিকাল, আর 18 থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু আমরা জানি প্রাপ্তবয়স্ক। এ দেখো, এই অ্যাডলসেন্ট, এখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আসে, ঠিক আছে। অ্যাডলসেন্স হচ্ছে তোমার মেনলি যৌবন স্তর, যেটা, ঠিক আছে, যৌবনাগামী স্তর। বয়ঃসন্ধিকাল 12 থেকে 18। এখানে কিন্তু অনেক কিছু কোয়েশ্চেন আসে, কীরকম যে কে ঝড়ঝঞ্ঝার সময় বলেছে। এই যৌবনকাল সম্পর্কে অনেক মনোবিদদের অনেক রকমের মতভেদ আছে, সেগুলো আমি পরে বলবো তোমাদের। সেখান থেকে কিছু কোয়েশ্চেন আসে, তো সেটা তো তোমাদেরকে মনে রাখতে হবে যে অ্যাডলসেন্ট, এই ওয়ার্ডটা মনে রাখতে হবে যে এই স্টেজটাকে আমরা, বয়ঃসন্ধিকালটাকে আমরা কোন স্টেজের মধ্যে, মানে কোন বয়সের মধ্যে আমরা ফেলি এটা, ঠিক আছে, 12 থেকে 18। এটা দেখো ভালোভাবে এখানে দেওয়া আছে, বিকাশের স্তর জন্মের পূর্ববর্তী এবং পরবর্তী আমরা কীভাবে ভাগ করেছি, 7টা ভাগে ভাগ করেছি কিভাবে। তো এই হচ্ছে আজকের আমাদের পড়ানোর টপিক, বৃদ্ধি এবং বিকাশ নিয়ে। এবার আমি কিছু মক টেস্ট মানে এমসিকিউ টেস্ট আমি কিছু এখানে দিয়েছি, দেখো তোমরা এটার অ্যান্সার করতে পারো কি না আমার সাথে সাথে। প্রথমে দেখো লিখেছি শিশুর বিকাশ হলো কি? দেহের উচ্চতা বৃদ্ধি, দেহের ওজন বৃদ্ধি, না উচ্চতা ওজনের সাথে কাজের পারদর্শিতা বৃদ্ধি, না কোনোটিই না। আমি কিন্তু বলেছি যে উচ্চতা এবং ওজন এগুলো কিন্তু বৃদ্ধির মধ্যে পড়ে, শুধু কিন্তু বিকাশের মধ্যে পড়ে না। তাহলে আমরা জানি কি শিশুর বিকাশ মানে কি? শুধুমাত্র উচ্চতা বৃদ্ধি নয় বা শুধুমাত্র ওজন বৃদ্ধি নয়। শিশুর বিকাশ হচ্ছে কি উচ্চতা এবং ওজনের সাথে সাথে কাজের পারদর্শিতা বৃদ্ধি। কি ঠিক তো? সবাই সি করেছো তো অপশান? আশা করি সবাই সি করবে, কারণ আমি যেভাবে বুঝিয়েছি তাতে ভুল হওয়ার কথা নয়। নেক্সট দেখো, চলে এসো, ওয়েস্ট বেঙ্গল টেট পড়েছে 2014-তে এই কোয়েশ্চেনটা। বিকাশ কি মনস্তাত্ত্বিক শুধুমাত্র, নাকি শুধুমাত্র দৈহিক, নাকি শুধুমাত্র জৈবিক, নাকি সবগুলি? কি বলো? বিকাশ মনস্তাত্ত্বিক, দৈহিক, জৈবিক, সবগুলি, তাই তো? সমস্ত রকমের যখন পরিবর্তন ঘটে সেটাই হচ্ছে বিকাশ। মনস্তাত্ত্বিক, দৈহিক এবং জৈবিক যে পরিবর্তন ঘটে, আচার আচরণের যে পরিবর্তন ঘটে, তাই হচ্ছে কিন্তু বিকাশ। নেক্সট দেখো কি লিখেছে, শিক্ষকের কোন দিকটি শিক্ষার্থীর বিকাশকে সর্বাধিক প্রভাবিত করতে পারে? একটা শিক্ষকের কোন দিক শিক্ষার্থীর বিকাশকে সর্বাধিক প্রভাবিত করতে পারে? তো বলো, কি মনে হচ্ছে তোমাদের? শিক্ষকের বয়স, নাকি শিক্ষকের লিঙ্গ, নাকি শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা, নাকি শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক? এটা একটু পেডাগজি টাইপের কোয়েশ্চেন হয়ে গেছে, তো চেষ্টা করো তোমরা, আমার মনে হয় তোমরা ঠিক পারবে যে শিক্ষকের কোন দিকটা শিক্ষার্থীর বিকাশকে সর্বাধিক প্রভাবিত করতে পারে। নিশ্চয়ই বয়সটা কখনোই সম্ভব নয় হওয়া, বা একটা জেন্ডারও নয় যে একজন শিক্ষক ছেলে না মেয়ে, সেটা নিশ্চয়ই ম্যাটার করবে না। হ্যাঁ, শিক্ষকের শিক্ষাগত যোগ্যতাটা একটা ম্যাটার করে, কিন্তু তার চেয়েও বেশি ম্যাটার করছে সেটা হচ্ছে কি শিক্ষক শিক্ষার্থীর কিন্তু সম্পর্ক, তাই তো? শিক্ষক শিক্ষার্থীর যে সম্পর্ক, সেটা কিন্তু একটা শিক্ষার্থীকে
বিশেষভাবে প্রভাবিত করে। তাই এখানে অপশন ডি অ্যান্সার। নিচে দেখো, নিচের কোনটি বৃদ্ধির বৈশিষ্ট্য নয়? বৃদ্ধির বৈশিষ্ট্য নয়, নয় বলেছি, ভালো করে কোশ্চেনটা পড়বে। বিভিন্ন বয়সে ধারাবাহিকতা বিভিন্ন। আচ্ছা, সারা জীবন ঘটে, ব্যক্তিগত পার্থক্য আছে, পরিমাপ করা যায়। বাকিগুলো কিন্তু সবগুলোই বৃদ্ধির বৈশিষ্ট্য, শুধুমাত্র একটা বাদে। সেটা কোনটা? আমি আগেই বলেছি, বৃদ্ধি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে, সারা জীবনব্যাপী ঘটে না। সারা জীবনব্যাপী ঘটে যেটা, সেটা কি? বিকাশ। তাহলে বৃদ্ধির বৈশিষ্ট্য নয়ের মধ্যে কি পড়ছে? বি, সারা জীবন ঘটে, তাই তো। নেক্সট দেখো, বৃদ্ধি বলতে কি বোঝায় বলো? এটা নিশ্চয়ই তোমরা পারবে বলতে। বৃদ্ধি বলতে কি বোঝায়? আকার আয়তন, গুণগত, ক্রিয়াগত না সামাজিক? কি বলেছি বলো? বৃদ্ধি কি 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 মানে বৃদ্ধি কীরকম পরিবর্তন? বৃদ্ধি আকার আয়তনের পরিবর্তন, নাকি গুণগত পরিবর্তন, নাকি ক্রিয়াগত পরিবর্তন, নাকি সামাজিক পরিবর্তন? বৃদ্ধি গুণগত নয়, কারণ আমরা জানি বিকাশ গুণগত, বিকাশ ক্রিয়াগত এবং বিকাশ কিন্তু সামাজিক। বৃদ্ধি কিন্তু কি বলেছি আমরা? আকার এবং আয়তনের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ। বিকাশ কিন্তু আকার এবং আয়তনের মধ্যে সীমাবদ্ধ নয়, তাই তো। বৃদ্ধি হচ্ছে আকার এবং আয়তনের মধ্যে সীমাবদ্ধ, এবং বৃদ্ধি হচ্ছে পরিমাণগত, গুণগত তো নয়ই। আর ক্রিয়াগত, সামাজিকগত, দৈহিক, মানসিক যে বৃদ্ধির যে পরিবর্তন হয়, সেগুলোকে কিন্তু আমরা বিকাশের মধ্যে ফেলি, বৃদ্ধির মধ্যে নয়। তাহলে এখানে কি হবে? অপশন এ। প্রাক যৌবনের সময়কাল। এই দেখো, এইরকম কোশ্চেন যখন চলে আসে তখন কিন্তু আমাদেরকে এই যে এই কোশ্চেনটা এসছে, যেরকম এই কোশ্চেনটা আমি দিয়ে রেখেছি এই জন্যই যে তোমাদেরকে বললাম যে বিভিন্ন মনোবিদ জীবন বিকাশের স্তরকে বিভিন্ন ভাগ করেছে। যেমন ধরো পিকুনাস বলে একজন মনোবিদ আছেন, তিনি কি বলেছেন? জীবন বিকাশের স্তরকে কিন্তু 10টা ভাগে ভাগ করেছে। প্রাক ভূমিষ্ঠ থেকে শুরু করে একদম সদ্যজাত, প্রারম্ভিক, প্রান্তীয়, ঠিক আছে, প্রারম্ভিক বাল্যকাল, মাধ্যমিক বাল্যকাল, প্রান্তীয় বাল্যকাল, তারপর যৌবনাগম স্তর, তারপর প্রাপ্তবয়স্ক, তারপর বার্ধক্য। তাহলে এখানে দিয়েছে প্রাক যৌবন, প্রাক যৌবনের বয়সকাল। আমি কিন্তু তোমাদেরকে বললাম যে বয়ঃসন্ধিকাল যেটা, সেটাই কিন্তু আমরা জানি যৌবনকাল, মানে ওটাই হচ্ছে তোমার অ্যাডোলেসেন্ট, যেটা আমি পড়াচ্ছিলাম 12 থেকে 18, তাই তো। তাহলে তার আগে প্রাক যৌবন, প্রাক মানে কি? আগে, যৌবনের আগে। তো যৌবন যদি 12 থেকে 18 হয়, তাহলে প্রাক যৌবন কি হবে? তোমাদের মতে কি বলে বলো? বাল্যকালটা। তার মানে বাল্যকাল মানে হচ্ছে কি? 6 থেকে 12। তাহলে প্রাক যৌবনের সময়কাল মানে হচ্ছে 6 থেকে 12। আচ্ছা, শিশুর প্রধান চাহিদা। শিশুর প্রধান চাহিদা কি হতে পারে? নিরাপত্তা, সক্রিয়তা, উভয় কোনোটি নয়। একটা শিশু কি চাইবে বলো? একটা শিশু সে নিরাপত্তাও চাইবে, আবার একটা শিশু কিন্তু সক্রিয়তাও চাইবে। তাহলে কি শিশুর প্রধান চাহিদা? নিরাপত্তা এবং সক্রিয়তা উভয়। আচ্ছা, আমাদের পরের কোশ্চেন, বিকাশের সাথে কোনটি যুক্তি সঙ্গত? বিকাশের সাথে কোনটি যুক্তিসঙ্গত? আচ্ছা, বয়ঃসন্ধিকাল পর্যন্ত, বয়স্ক পর্যন্ত, সারা জীবনব্যাপী, যৌবন পর্যন্ত। এটা একদম সহজ, আর অনেকবার বলেছি, আর আমার নিশ্চয়ই বলার প্রয়োজন নেই। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি হতে পারে। এটা বয়ঃসন্ধিকাল পর্যন্ত কি সীমাবদ্ধ? না। বয়স্ক পর্যন্ত সীমাবদ্ধ? না। যৌবন পর্যন্ত সীমাবদ্ধ? না। এটা কি? সারা জীবনব্যাপী, আমৃত্যুকাল পর্যন্ত চলতেই থাকবে। তাহলে বিকাশের সাথে কোনটা যুক্তিসঙ্গত? অপশন সি, ডেফিনেটলি সারা জীবনব্যাপী। অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন আমাদের হচ্ছে, শিশুর আধো স্তরে উচ্চারণকে কি বলে? এটা কিন্তু আমি বলে দিয়েছি, ব্যাবলিং, কুইং, সনিং কোনোটি না। তোমাদেরকে বলে দিয়েছি, শিশু আধো উচ্চারণ যখন শেখে তখন তাকে কি বলা হচ্ছে? ব্যাবলিং। কুইং মানে কি বললাম? কুইংটা হচ্ছে শুধুমাত্র একটা একটা করে স্বরবর্ণ, অ, আ, এ, ও, এরকম টাইপের। কিন্তু ব্যাবলিং মানে হচ্ছে কি? আধো স্বর যখন উচ্চারণ করে, আধো স্বরে, দাদা, মাম্মা, পাপ্পা এরকম করে যখন উচ্চারণ করে, তখন তাকে আমরা কি বলছি? ব্যাবলিং। ঠিক আছে, আশা করি আমাদের এখানেই আজকে আমাদের চ্যাপ্টার আমরা এখানেই শেষ করছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কারোর কোনো জায়গায় অসুবিধা থাকে তারা নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। আমাদের ইউটিউব চ্যানেল সংস্কৃত কক্সাতেও তোমরা এই সেম লোগোটা পেয়ে যাবে।
এটা দেখে তোমরা সেখানে সাবস্ক্রাইব করতে পারো এবং বেল আইকন প্রেস করে আমাদের সমস্ত লাইভ ক্লাস তোমরা অ্যাটেন্ড করতে পারো। আমাদের ওখানে সমস্ত ক্লাস ফ্রিতে হয়। তোমরা সংস্কৃতের উপর বিভিন্ন ক্লাস ওখানে পাবে। আর যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি তারা আর দেরি না করে আমাদের সাথে যুক্ত হও। আমাদের বিভিন্ন কোর্স অলরেডি ব্যাচ শুরু হয়ে গেছে এবং আরও অনেক নতুন ব্যাচ আসছে। তোমাদেরকে নিজেদেরকে প্রস্তুতি ভালোভাবে নেওয়ার জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করো 8918973416। তোমরা কল বা হোয়াটসঅ্যাপ মেসেজ করে কিন্তু তোমাদের সিট বুক করতে পারো। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো থেকো, তোমাদের দিন শুভ হোক।